হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্লাস 10-এর আমি সেকেন্ড সামেটিভের আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব? আমরা জানি কি গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার। আর নিরেট অর্ধগোলকের, তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন হবে তাহলে ওর অর্ধেক হবে 2/3 পাই আর কিউব। এবারে বলেছে নিরেট অর্ধগোলকের আয়তন। তাহলে নিরেট অর্ধগোলক সেহেতু মনে করো একটা কমলা লেবুকে যদি মাঝ বরাবর কেটে দেওয়া যায় তাহলে কি হবে? এরকম আরেকটি তল পাওয়া যায়, এই সমতল একটা। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এই তলটা, এটা কি একটা বৃত্ত হচ্ছে, একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। আর এই বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর স্কোয়ার। আর এই যে এই তলটা, এটা একটা বৃত্ত, তার মানে এর ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কি হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার সমান 3 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে। এবারে তাহলে আমরা অঙ্কটা কি করব? ধরি অর্ধ গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, আয়তন সমান অর্ধগোলক যেহেতু 2/3 পাই আর কিউব ঘন একক, এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমান তাহলে এই যে বের করেছি 3 পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। সুতরাং প্রশ্ন অনুসারে কি হবে? এই দুটো সমান, তাহলে দেখো পাই দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে 2/3 আর কিউব ইকুয়াল টু 3 আর স্কোয়ার সমান আর কিউবের নিচে আর স্কোয়ার নিয়ে আসলাম, এদিকে 3 ইন্টু এই 2/3 এদিকে গেলে উল্টে যাচ্ছে, তার মানে 3/2 হয়ে যাবে। সরি, এটা 3/2 হয়ে যাবে, উল্টে গেল, এদিকে গিয়ে উল্টে গেল। তাহলে 3 তিরিকা 9/2 হচ্ছে। এদিকে দেখো আর স্কোয়ার আর কিউব কেটে দিলে কি আর হচ্ছে, আর ইকুয়াল টু 9/2। এবারে যদি আমি ভাগ করে দিই, এটা 2 4 দুগুণ 8, 5 দুগুণ 10। সুতরাং কি হচ্ছে? ব্যাসার্ধ সমান 4.5 একক। এটা হলো। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো পরের অঙ্কটা। বছরের প্রথমে প্রদীপ ও আমিনা যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপ আরও 4,000 টাকা মূলধন দেয়। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো। তাহলে বছরের প্রথমে প্রদীপ ও আমিনার মূলধন কত ছিল? 24,000 আর 30,000 টাকা। তাহলে এই টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করেছে। তাহলে লিখি বছরের প্রথমে প্রদীপের মূলধন ছিল 24,000 টাকা, এবং 5 মাস পর প্রদীপ আরও 4,000 টাকা দিয়েছে। 5 মাস পরে আরও 4,000 টাকা মূলধন দেন। তাহলে সুতরাং 1 মাসের হিসাবে প্রদীপের মূলধন হবে কত? হবে এই 24,000 ইন্টু 5 যোগ 4,000 টাকা 5 মাস পরে আরও দিয়েছেন। তাহলে 24,000 আর 4,000 কত হবে? 28,000 গুণন 12 মাসের, তাহলে হচ্ছে 5 মাস গেল, 5 মাস পরে দিল, তাহলে এই টাকাটা 7 মাসের জন্য খাটবে, তাহলে হচ্ছে এত টাকা। এবারে 5 24 কত হয়? 120, 3 0 যোগ 7 28 196
1 2 3, 3টা শূন্য। এবার এটা যোগ করে দিব, 316, হ্যাঁ 3,16,000 টাকা এটা হলো। এবারে আমিনা 1 মাসের হিসাবে কত পাবে? আমিনার মূলধন, আমিনার মূলধন 1 মাসের হিসাবে হবে কত হবে? তার হচ্ছে 30,000 টাকা ছিল বছরের প্রথমে মূলধন। তাহলে 30,000 গুণন 12 মাস, তাহলে 3 12 36, 3,60,000 টাকা হলো। এবারে প্রদীপ ও আমিনার মূলধনের অনুপাত কত হচ্ছে? সুতরাং প্রদীপ ও আমিনার মূলধনের অনুপাত সমান 3,16,000 ইস্টু 3,60,000। তাহলে এটা যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, 2 1 2, 9 2 18, 9 2 18, 8 2 16, এত ইস্টু 18 2 36, এত। এই শূন্যগুলো কেটে দিচ্ছি। তাহলে হচ্ছে এবারে এটা 2 দিয়ে কাটলে কত হবে? 7 2 14, 9 সরি এটা ভুল হয়েছে, 2 1 2, 5 2 10, 8 2 16, 158। আর এটা তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 7 2 14, 9 2 18, এত ইস্টু 9 2 18, এত। মূলধনের অনুপাত বেরোলো 79:90। এবারে এই মূলধনের অনুপাতের আনুপাতিক ভাগার হচ্ছে, এখানে আনুপাতিক ভাগার 79 যোগ 90 ইকুয়াল টু 169। এবারে লিখব বছরের শেষে মোট লাভ হয়েছে 2,27,716 টাকা। তাহলে এখানে বলছে বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো। তাহলে প্রদীপের লভ্যাংশের পরিমাণ, সমান 79/169 ইন্টু 27,716। এবারে এটা কাটাকাটি করব, এটা ভাগ করে দেখবা তোমরা, কাটাকাটি করলে হবে 164, আর এই দুটো গুণ করলে তোমরা রাফে গুণ করে দেখো 12956 এত টাকা। এবারে আমিনার লভ্যাংশের পরিমাণ বের করব, এবং আমিনার লভ্যাংশের পরিমাণ সমান 90/169 ইন্টু 27,716। এটা দিয়ে কাটলে একই 164 ইকুয়াল টু, এটা গুণ করলে হবে 14760 এত টাকা। তাহলে এটাই তো আমাদের বের করতে বলেছে যে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো। তাহলে এই দুটোই অ্যান্সার। দেখো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার এবং সমতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে সেটা ধরে নিতে হবে। ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি। সুতরাং শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, 22/7 ইন্টু আর প্লাস 7 এত বর্গ সেমি। তাহলে দেওয়া আছে যেহেতু, তাহলে শর্তানুসারে এই দুটো সমান হবে 22/7 ইন্টু আর প্লাস 7 ইকুয়াল টু 147.84 এত।
তাহলে r ইন্টু r প্লাস 7 ইকুয়াল টু 147। দশমিকটা উঠিয়ে দিলে নিচে 100 আসবে, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, ইন্টু এটা ডান দিকে নিয়ে গেলে উল্টে যাচ্ছে। এবারে আমরা এদিকে ক্যালকুলেশান করে দিই। ক্যালকুলেশান করলে কাটাকাটি করে তোমার অ্যান্সার আসবে 1176/25। তোমরা ক্যালকুলেশান করে দেখবে। এবারে কি করব, গুণ করে দিই। r² প্লাস 7r ইকুয়াল টু 1176/25। এবার বজ্রগুণন করে দিব। 25r² প্লাস 7 25 175r ইকুয়াল টু 1176। এবার 1176টাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো একদিকে, তার মানে সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবারে 1176কে আমরা লসাগু করে দেখব। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাস দিয়ে 175টা আসবে। তাহলে 280কে যদি আমি 105 দিয়ে গুণ করি তাহলে 1176 হয়। তাহলে এই দুটার 105, 280 থেকে 105 আমি বিয়োগ করব, করে হলো মিডল টার্ম ফ্যাক্টর। এবারে 25 এখান থেকে 5 আর কমন নিই, তাহলে 5 5 25 প্লাস 5 5 25 5 6 30। তো এখানে কমন নিব 21, তাহলে 5r প্লাস 56 ইকুয়াল টু 0। এবারে 5r প্লাস 56 5r মাইনাস 21 ইকুয়াল টু 0। সুতরাং হয় 5r প্লাস 56 ইকুয়াল টু 0 অথবা 5r মাইনাস 21 ইকুয়াল টু 0। আর ইকুয়াল টু মাইনাস 56/5 আর এখানে আর ইকুয়াল টু 21/5। তাহলে কি হচ্ছে, এটা যেহেতু নেগেটিভ, তার মানে ব্যাসার্ধ তো কোনো সময় ঋণাত্মক হতে পারে না। এটা হচ্ছে অগ্রাহ্য এই মানটা। তাহলে এটা যদি আমি ভাগ করি 4 5 20.4, তাহলে এত সেমি। তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত হবে? 4.2 সেমি। তাহলে অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আবার পুনরায় দেখে নাও অঙ্কগুলো ভালো করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।